জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই এবার সেই অ্যাডভোকেটের সাথে বিশ্বাসঘাতকতা করে শুরু করে দিল নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সেই অ্যাডভোকেটের সহযোগিতায় যখন অবশেষে নীলাঞ্জনা বেল পেয়ে যায়, ঠিক সেই সময় জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই অ্যাডভোকেটের সাথে বিশ্বাসঘাতকতা করে নীলাঞ্জনা বলতে থাকে যে দেখুন, আপনার যতটুকু কাজ ছিল যে আপনি আমাকে জেল থেকে বেল করিয়ে আনবেন, সেটা আপনি করেছেন। এরপরে তো আপনার আমার কাছ থেকে পাওনা কোনো কিছু নেই, কারণ আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে আপনাকে দেওয়ার মতন আমার কাছে সেরকম কোনো কিছু নেই। অন্যদিকে সেই নীলাঞ্জনার পক্ষে আইনজীবী বলতে থাকছে, একদম আমার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবে না নীলাঞ্জনা, কারণ তুমি কিন্তু জানো না যে আমি ভালো ভালো মন্দের জম। আমি যদি একবার তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে কিন্তু তুমি কোথায় গিয়ে যে মুখ থুবড়ে পড়বে সেটা তুমি নিজেও কল্পনা করতে পারছো না। তুমি যে এত দিন ধরে যে নোংরামোগুলো করে এসেছো না, সেই সকল নোংরা মোর প্রত্যেক কটা প্রমাণ আমার কাছে কিন্তু খুব ভালো করে তুলে রাখা আছে। তাই একবার যদি সেই সকল তথ্য প্রমাণগুলো আমি আদালতে পাস করে দিই, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমার কি ভয়াবহ শাস্তি হতে পারে। তাই যদি সেই শাস্তিটা তুমি না চাও, তাহলে আমি যেভাবে বলছি তুমি সেরকম করতে বাধ্য হবে। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আর যদি এর থেকে ব্যতিক্রম কোনো কিছু করি, না ধরে নিন যে আপনি আমার উপরে জোর খাটানোর চেষ্টা করলেন, কিন্তু আপনার যা বয়স, আপনি তো আমার সাথে কোনো মতে জোর খাটিয়ে পারবেন না। তাতে যদি এমন হয় যে লাস্টে গিয়ে আপনাকেও রায় দিদি ভাইয়ের মতন আমি পৃথিবী থেকে সরিয়ে দিই, আপনাকেও যদি প্রাণ হারাতে হয়, তখন আপনি কী করবেন? কারণ আপনার পরিবারের পক্ষ তো আর যাই হোক না কেন, আপনাকে সেই সময় আমার হাত থেকে বাঁচানোর জন্য ছুটে আসবেন না, তাই না? অন্যদিকে নীলাঞ্জনার পক্ষে আইনজীবী বলতে থাকে যে তোমার কি মনে হয় যে আমি এতটাই বোকা? তোমার মতন একটা সাংঘাতিক ক্রিমিনালের সাথে আমি নিজেকে জড়াবো, আর আমি নিজের বাঁচার জন্য কোনো রকম কোনো সেফটি প্রিকশনস নেব না, সেটা কী করে হয় বলো তো? শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যে এই মারার ধমকিগুলো দিচ্ছ না, সেটা আমাকে একদমই দেওয়ার চেষ্টা করো না, কারণ এতে তোমারই আরও বেশি বিপদ বাড়বে। তাই তুমি কী করে আমাকে খুশি রাখবে, আমাকে কী দিলে তুমি খুশি রাখতে পারবে, সেই চিন্তা ভাবনাটাই করো। তাই আপাতত তোমার তো আশ্রয় গোজার কোথাও ঠাঁই নেই, তাই না? তোমার পরিবারও নিশ্চয়ই তোমাকে বাড়িতে তুলবে না। তাই তুমি এ যাত্রায় চাইলে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো, কারণ আমার বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না। তাহলে সেখানে গিয়ে আমরা বরঞ্চ নিজেদের মতন করে একটা লিভিং রিলেশনে থাকবো। তারপরে যদি তোমার কখনো মনে হয় যে না, তুমি আমার সাথে লিভ টুগেদার করার পর যে না আমি তোমার জীবনসঙ্গী হওয়ার উপযোগী, তাহলে না আমরা বিয়েটাও সেরে ফেলবো। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি একবার ভেবে দেখেছেন? আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন তো, যে আমি আপনার মেয়ের বয়সী, আর সেখানে কিনা আপনি আমাকে বিয়ে করবেন? আপনি কি লজ্জার সব মাথা খেয়ে ফেলেছেন বলুন তো? অন্যদিকে নীলাঞ্জনা মনে মনে বলতে থাকে যে এই লোকটার যখন আমাকে নিয়ে ঘর করার এতই শখ, তাহলে বরঞ্চ সেটাই হোক। এই লোকটাকে সেখানে জ্যান্ত পুঁতে আমি রেখে দিব, কারণ এই লোকটাকে বেশি দিন বাঁচতে দেওয়া যাবে না। কারণ এই লোক যতদিন বাঁচবে, ততদিন এরকম করে আমাকে ব্ল্যাকমেল করে আমার জীবনটাকে তিক্ততায় ভরিয়ে তুলবে। তার আগে এই লোকটাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে, কারণ এই লোকের কাছে আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। আর একবার যদি সেই সকল তথ্য প্রমাণগুলো কোর্টে হাজির করে দেয়, তাহলে আর কোনো মতেই আমার বাঁচার কোনো উপায় থাকবে না। তাই এই বয়সেই আমি কোনো মতে হাজতবাসও করব না, এবং ওনার তিক্ততার অভিজ্ঞতার সম্মুখীনও হতে চাই না। তাই একটা মাত্র উপায় অবশিষ্ট আছে, সেটা হল গিয়ে এই লোকটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। তিনি চলে যাওয়া মানে সব কিছু শেষ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।